হুম দিছা জিরো ডের বাচ্চা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। যারা আমার সাথে যুক্ত আছো, আমরা পড়ব আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় লেকচার নাম্বার 2। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো আমাদের সাথে এবং আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ। সবাইকে স্বাগতম। শফিকুল ইসলাম আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে মিয়াদ, সালাম দিয়েছে। আমাদের সাথে মিয়াদ বলছে স্যার কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই একটু জানাও। জানাও যারা আমার সাথে যুক্ত আছো। আমরা পড়ব আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় লেকচার নাম্বার 2। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো আমাদের সাথে এবং কোন একটা জামা লইছে তো স্যার কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন? না, কথার সাথে ইয়ার মিল থাকলে হবে তো, কথার সাথে ইয়ার মিল নেই, যেটা সমস্যা। বুঝছো? সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি। আমরা পড়বো আজকে হচ্ছে কি আমাদের জনসংখ্যার তত্ত্ব, এই টপিকটা আমরা আজকে আলোচনা করবো। সো দ্রুত একটু সবাই জয়েন করে ফেলো। এখানে আমাদের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটা আমাদের আলোচ্য বিষয় আজকে। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো, ঠিক আছে? আজকে আমরা পড়বো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, ঠিক আছে? সবাই একটু দ্রুত করে চলে আসো এবং সব ঠিকঠাক কিনা একটু জানাও আমাকে, সব ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। তাবাসসুম শিমো আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। শফিকুল ইসলাম আছে, অল ক্লিয়ার বলছে। মিয়াদ আছে, অল ক্লিয়ার বলছে। ঠিক আছে, আমরা একটু সবাই জয়েন করে ফেলি। হ্যাঁ, আমি একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য, তারপর আমরা আমাদের ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই জয়েন করলে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমি মিয়াদ বলছে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, দেখো, জনসংখ্যার তত্ত্ব আমরা আজকে আলোচনা করব। জনসংখ্যার তত্ত্ব বলতে আসলে কি বোঝানো হয়? আমরা জনসংখ্যা সম্পর্কে বেশ কিছু তথ্য আছে, তার মধ্যে উল্লেখযোগ্য তথ্য আমরা পড়বো। সো জনসংখ্যার তত্ত্ব কি আসলে সেটা আগে প্রথমে আমরা দেখি, যে জনসংখ্যার তত্ত্ব বলতে আমরা আসলে কি বুঝে থাকি সেটা আমরা দেখবো প্রথমত। ঠিক আছে, জনসংখ্যা তত্ত্ব বলতে আসলে কি বোঝানো হয়। সো এখানে বলছে জনসংখ্যা তত্ত্ব মানে হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন জনসংখ্যার বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণ উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয় তাকে জনসংখ্যার তত্ত্ব বলে। তাহলে কি বলেছে? জনসংখ্যা তত্ত্ব মানে কি? জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণ উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্ব আলোচনা করা হয় তাকে জনসংখ্যা তত্ত্ব বলে।
জনসংখ্যা সম্পর্কে জনপ্রিয় দুইটা তত্ত্ব আছে। একটাকে বলা হয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, 2 নম্বর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। ওকে, তার কি বলেছে ম্যালথাসের জনসংখ্যা সম্পর্কে দুইটা তত্ত্ব, একটা হচ্ছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। প্রথমে আমি কথা বলি জনসংখ্যা তত্ত্বকে। তাহলে কি বলেছে, জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, যেমন ধরো জনসংখ্যা বৃদ্ধির কারণ, মানে একটা দেশে কেন জনসংখ্যা বৃদ্ধি পায়, এটার ফলাফল কি, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফল আসলে কি হয়, নিয়ন্ত্রণের উপায়, অর্থাৎ যদি জনসংখ্যা বেড়েও যায় তাহলে নিয়ন্ত্রণ কেমনে করব, ইত্যাদি নিয়ে যে তত্ত্ব আলোচনা করা হয় সেটাকে আমরা বলি জনসংখ্যার তত্ত্ব। তাহলে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণের উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্ব আলোচনা করা হয় তাকে আমরা কি বলছি বলতো, জনসংখ্যার তত্ত্ব বলছি। কিরে আজকে স্টুডেন্ট এত কম কেন, বাকিরা কই, বাকিরা কোথায়, আজকে স্টুডেন্ট এত কম কেন? আচ্ছা, তোমাদের কোনো প্রবলেম, তোমাদের কোনো প্রোগ্রাম আছে নাকি? ঠিক আছে, এখন নেটে ঠিক আছে না, দেখো তো। এখন ঠিক আছে নেট? তাহলে জনসংখ্যা তত্ত্ব কি বলছি, জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণ উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্ব আলোচনা করা হয় তাকে জনসংখ্যার তত্ত্ব বলে। যেমন জনসংখ্যা সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে, একটাকে বলা হয় ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, আরটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমরা আজকে এটা আলোচনা করব, এই যে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব আলোচনা করব। প্রথমে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। বলা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798, এই যে 1701 থেকে শুরু করে এই যে 1800 সাল, এটাকে বলা হয় অষ্টাদশ শতাব্দী। ঠিক আছে, তাহলে বলছে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, মানে 1798 সালে নীতিবাগীশ, যারা নীতি প্রণয়ন করতো, সুপণ্ডিত মানে একজন পণ্ডিত, ধর্মযাজক, পণ্ডিত মানে হচ্ছে যারা শিক্ষিত তাদেরকে পণ্ডিত বলা হয়, ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক যে বক্তব্য রাখেন, এটি তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন নামক গ্রন্থে প্রচার করেন। এটি ম্যালথাসীয় তত্ত্ব নামে পরিচিত। তাহলে কি বলেছে, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে নীতিবাগী সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক যে বক্তব্য রাখেন, এটি অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন নামে গ্রন্থ, এটি ম্যালথাসীয় তত্ত্ব নামে পরিচিত। ঠিক আছে, সো আমরা একটু এই ইনফরমেশনগুলো মনে রাখি। কি মনে রাখবো, কত সালে, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে তিনি একাধারে কি ছিলেন, নীতিবাগী সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন টমাস রবার্ট ম্যালথাস। তিনি জনসংখ্যার মধ্যে একটা তথ্য ব্যাখ্যা করছেন, সেটা হচ্ছে তার বইয়ের নাম হচ্ছে অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন নামে বইতে প্রকাশ করা হয়। এটি ম্যালথাসীয় তত্ত্ব নামে পরিচিত। এগুলো এটা পড়ো, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখো। ঠিক আছে, একটু সবাই পড়ো তো দেখি ইনফরমেশনগুলো। একটু মুখস্থ করো, হলে ডান বলবা। হ্যাঁ, তাহলে কি বলছে, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে নীতিবাগী সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক যে বক্তব্য রাখেন, এটি তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন নামক গ্রন্থে প্রচার করেন। এটি ম্যালথাসীয় তত্ত্ব নামে পরিচিত। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখো। এমডি আব্দুল বলছে সালাম আলাইকুম, অনেকদিন পর। এই যে দুষ্ট পোলাপাইন ক্লাসে আসে না, কেউ ক্লাস করে না, এসে এসে আমাকে আর উল্টে সালাম দেয়। কিরে তোমরা ক্লাস করো না কেন?
হয়েছে? দেখো, এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বিষয়টা কি ছিল? ম্যালথাস আসলে যে কথাটা বলেছে সেটা হচ্ছে এরকম ছিল, বলা হচ্ছে তার তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এটাই তার কথা ছিল। তাহলে কি বলেছে যে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের মধ্যে দুটো কথা বলছে, একটা হচ্ছে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হার। জ্যামিতিক হার মানে কি? জনসংখ্যাটা এইভাবে বাড়ে যে প্রথমে ছিল একজন, সেখান থেকে বেড়ে হয়েছে 2 জন, তারপর বেড়ে হয়েছে 4, তারপর বেড়ে হয়েছে 8, তারপর 16, তারপর 32, হ্যাঁ, তারপর হচ্ছে 64, 128, অর্থাৎ প্রথমে যত আছে পরবর্তী তার ডাবল হয়ে, যেটাকে জ্যামিতিক বলা হয়। কেন? তোমরা পিরামিড দেখছো? মনে করো একটা, সেখান থেকে বেড়ে 2টা, তারপর বেড়ে 4টা, তারপর বেড়ে মনে করো যে 8টা, তারপর বেড়ে 16টা। তাহলে এটা একটা পিরামিডের মতো না? তাই বলা হচ্ছে যে আমাদের এই জনসংখ্যাটা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হার মানে হচ্ছে আগে যত ছিল তার ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পায়, এটাকে আমরা বলি জ্যামিতিক হারে বৃদ্ধি। তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পায়। অন্যদিকে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে? গাণিতিক হারে। গাণিতিক হার মানে কি? 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, তার মানে এক করে বাড়তেছে। সবসময় কত করে বাড়তেছে? এক করে বাড়তেছে। এটাকে আমরা বলি গাণিতিক হারে বৃদ্ধি পায়। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে? গাণিতিক হারে বৃদ্ধি পায়। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হার। জ্যামিতিক হার মানে হচ্ছে আগে যত ছিল তার ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পায়। 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 16, 16, 32, 32, 64, 128 এভাবে করে বৃদ্ধি পায়। সেটাকে আমরা বলি জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। অন্যদিকে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হার। গাণিতিক হার মানে হচ্ছে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7, 7-এর পর 8, 8-এর পর 10, 9 এভাবে করে বৃদ্ধি পায়। এটাকে আমরা বলি খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি সবাই? তাহলে এটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথা, যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন দিয়ে গাণিতিক হারে। এই জিনিসটাকে আমরা এখন 3টা ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করব। এটাকে এখানে কতগুলো অনুমিত শর্ত লিখছে, মানে এটা কখন হবে? জীবন ধারণের জন্য খাদ্য উৎপাদনের যোগান সীমিত এবং নরনারীর মধ্যে একটা আকর্ষণ থাকবে, কৃষির ক্রমবর্ধমান উৎপাদন বৃদ্ধি কার্যকর হবে কৃষিতে, একমাত্র উৎপাদন ব্যবস্থা কৃষি হবে, জমি উৎপাদন ক্ষমতা অপরিবর্তনীয়, উৎপাদন প্রযুক্তি অপরিবর্তনীয়, এগুলো সবগুলো স্থির থাকলে তখন তার কথাটা কি হবে? জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। যদি এই জিনিসগুলো এক্সাম্পশনগুলো থাকে, এক্সাম্পশন মানে হচ্ছে অনুমিত শর্ত, মানে যেগুলি স্থির থাকলে। ঠিক আছে? এরপর এখানে এই ম্যালথাস জনসংখ্যা তত্ত্বটাকে আসলে যেটা জ্যামিতিক হার বৃদ্ধি বা খাদ্য উৎপাদন গাণিতিক হার বৃদ্ধি পায়, এটাকে আমরা এখানে 3টা ওয়েতে, 3টা মাধ্যম আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব 3 ভাবে প্রকাশ করা যায়। 1 নাম্বার হচ্ছে সূচির সাহায্যে, 2 নাম্বার হচ্ছে চিত্রের সাহায্যে, 3 নাম্বার হচ্ছে বার বা দণ্ডচিত্রের সাহায্যে। তাহলে কি বলেছে? ম্যালথাস জনসংখ্যা তত্ত্বকে 3 ভাবে প্রকাশ করা যায়। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে 3 ভাবে প্রকাশ করা যায়। 1 সূচির সাহায্যে, 2 নাম্বার হচ্ছে চিত্রের সাহায্যে, 3 নাম্বার হচ্ছে বার চিত্র বা দণ্ডচিত্রের মাধ্যমে। বোঝা গেছে? সো আমি যদি বলি তাহলে চলো এখন আমরা প্রথমে সূচির সাহায্যে আমরা এই জনসংখ্যার মানে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব আমরা দেখব সূচির সাহায্যে। এখানে একটা সূচি দেওয়া আছে, তাই না? আমরা একটু এই সূচিটা লক্ষ্য করি। ঠিক আছে? আমরা এখানে সূচির মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে সূচির মধ্যে সূচির সাহায্যে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব। বছর দেওয়া আছে 0 বছর, 25 বছর, 50, 75, 100। তার মানে 25 বছর অন্তর অন্তর আমরা সামনের দিকে আগাচ্ছি।
মনে রাখবা এই ম্যালথাস সাহেব এখানে বলেছে যে মানে ম্যালথাস তত্ত্বের মধ্যে বলেছে একটা দেশের যে জনসংখ্যা সেটা কিন্তু 25 বছর অন্তর অন্তর আগে যত ছিল তার ডাবল হবে। মনে করো যে যেটা 0 বছর যেটা 1 ছিল, 25 বছর পর সেখানে হয়ে যাবে 2 জন, আরো 25 বছর মানে 50 বছর সেখানে হয়ে যাবে 4 জন, অর্থাৎ 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা ডাবল হয়। আর খাদ্য উৎপাদন এক এক করে বাড়ে, 1 এর পরে 2, 2 এর পরে 3, হ্যাঁ এভাবে করে বৃদ্ধি পায়। তাহলে এখানে বলছে যে সূচির সাহায্যে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব কি বলেছে এখানে, যে বছর 0, 25, 50, 75, 100 এভাবে দেওয়া আছে। জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধি কেমনে পাচ্ছে এখানে, 0 বছরের জনসংখ্যা ছিল 1, 25 বছর পর সেখানে জনসংখ্যা হয়ে আছে 2, 50 বছর পর 4, 75 বছরে 8, 100 বছরে 16। তার মানে 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা এরপর 2, 2 পর 4, 4 পর 8, 8 পর 16 বৃদ্ধি পাচ্ছে। তারপরে 100 বছরের পর 100 বছরের পর এখানে মাঝখানে কিন্তু আরো কতগুলো আছে, যেমন ধর 100 পরে 125 বছর, হ্যাঁ তারপর 150 বছর, 175 বছর, তারপর কিন্তু 200 বছর। তাই এটা 16 পরে এখানে কিন্তু 32 হয় নাই, কারণ এখানে মাঝখানে আরো 3টা ধাপ আছে। 100 বছর 16 হলে 125 বছর সেটা কত হবে, 16 পরে 32। তারপরে আবার 150 বছর সেটা কত হবে, 32 দুগুণ কত হবে, 32 দুগুণ 64। তারপর 64 গুণ কত হবে, 128 হবে, হ্যাঁ 128। তারপরে সেটা 200 বছরে 256 হবে। এভাবে বৃদ্ধি পেতে পেতে 300 বছর সেটা 4096 গুণ বৃদ্ধি পাবে। কেমন? তাহলে পরীক্ষা আসবে কি যে 25 বছর মানে 75 বছরের জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পায়, তাহলে তোমাকে বলতে হবে 8 গুণ বৃদ্ধি পায়। পরীক্ষা যদি আসে 150 বছরের জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পায়, তাহলে আসতে হবে 64 গুণ বৃদ্ধি পায়। আর যদি প্রশ্ন করি যে 150 বছরে খাদ্য উৎপাদন কত গুণ বৃদ্ধি পায়, তাহলে কি বলবা বলো তো? 150 বছরে খাদ্য উৎপাদন কত গুণ বৃদ্ধি পায়? 150 বছরে খাদ্য উৎপাদন কত গুণ বৃদ্ধি পায়, কি বলবা? একশো 50 বছরে 150 বছরে খাদ্য উৎপাদন বলেছি, হ্যাঁ 150 বছরে খাদ্য উৎপাদন কত বৃদ্ধি পায়? 150 বৃদ্ধি পায়, 150 গুণ কেন খাদ্য বৃদ্ধি পাবে? 1 বছরকে 1 গুণ করে বাড়তেছে না, 25 বছর 1 গুণ করে বাড়তেছে। তাহলে 150 বছরে কত গুণ? তাহলে 0 বছরে যেটা 1, 25 বছর সেখানে 2, আবার 50 বছর সেটা 3, 50 বছরে 4, 100 বছর সেটা 5, 125 বছরে সেখানে হবে 6, 150 বছরে সেখানে হবে 7, 170 বছর হবে 8 এবং 200 বছরে সেটা হবে 9। দেখছো এরকম করে বৃদ্ধি পেতে পেতে 300 বছরে সেটা হবে 13 গুণ বৃদ্ধি পায়। দেখো তো বুঝো কিনা সবাই? হ্যাঁ 7 যারা বলেছো তাদের আনসার ঠিক আছে, যারা যারা 7 বলেছো তাদের উত্তর ঠিক আছে, আর যারা 7 বলো না তাদের উত্তর ভুল হয়েছে। ওকে, যারা 7 বলেছো তাদের আনসার ঠিক আছে। এটা বের করার কোনো শুধু এটা এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে যে সিকোয়েন্সটা মনে রাখবা, 25 বছর অন্তত ডাবল হয়, তাহলে তুমি ইজিলি করতে পারবা। হ্যাঁ এমনি কোনো ইয়া নাই, সূত্র নাই। কথা বুঝছো কিনা? আচ্ছা তাহলে এখানে কত ইনফরমেশন আছে, যেমন ধরো প্রতি 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়, খাদ্য উৎপাদন 1 গুণ বৃদ্ধি পায়। 100 বছরের জনসংখ্যা 16 গুণ হয়, যেখানে খাদ্য উৎপাদন হয় 5 গুণ। এইটুকু পর্যন্ত বলছে। যে কোনো জায়গায় এমসিকিউ আসতে পারে যে 50 বছরে কত হয়, 55 বছরে কত হয়, 100 বছরের জনসংখ্যা কত হয়, 175 বছরে কত হয়, 125 বছরে কত হয়, 150 বছরে কত হয় জনসংখ্যা খাদ্য, এবার প্রশ্ন করতে পারে, যে কোনো প্রশ্ন আসতে পারে। তাহলে 1 নম্বর আমরা সূচির সাহায্যে এই ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব আমরা করছি। এখন আমরা করবো 2 নম্বর চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে কেমন আমরা ম্যালথাস জনসংখ্যা তত্ত্বটা আমরা করব, ঠিক আছে? তো এটার মধ্যে আমাদেরকে পরীক্ষার মধ্যে এইটুক দেওয়া থাকবে, পরীক্ষার মধ্যে এই সূচিটা আমাদেরকে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের চিত্র আঁকতে হবে। এই সূচির মধ্যে 100 পর্যন্ত দেওয়া থাকবে, মানে বছর 100 পর্যন্ত দেওয়া থাকবে, জনসংখ্যা দেওয়া থাকবে, খাদ্য উৎপাদন দেওয়া থাকবে। দেওয়া না থাকবে তুমি লিখতে পারবা, জনসংখ্যাটা ডাবল হয়ে হয়ে বাড়বে, 0 বছরে 1, তারপর 25 বছর পর সেটা 2, তারপর 4, তারপর 8, তারপর 16। এটা চেঞ্জ হবে না, এই সূচি সবসময় সেম থাকবে, কারণ এটাই তথ্য। খাদ্য উৎপাদনটা এক এক করে বাড়বে, হ্যাঁ 25 বছর অন্তর এক এক করে বাড়বে। তো আমি যদি এখন এখানে একটা চিত্র আঁকি, এখানে আসতেছি আমি,
একটা চিত্র আঁকে আমরা এখানে দুইটা অক্ষ নিব। এই চিত্রের মধ্যে ভূমি অক্ষকে, হ্যাঁ ভূমি অক্ষকে হবে বছর, এখানে আমরা বছর ধরলাম, ভূমি অক্ষকে বছর ধরলাম। আর উপরের দিকে আমরা ধরবো হচ্ছে উপরের দিকে আমরা ধরবো তোমার কি ধরবা উপরের দিকে, যে হ্যাঁ এখানে এই যে জনসংখ্যার খাদ্য, যেটা আমরা ধরবো তো উপরের দিকে। তো এখানে আমি এভাবে লিখছি, পি মানে হচ্ছে জনসংখ্যা আর এফ মানে হচ্ছে ফুড, মানে খাবার আর কি, ঠিক আছে, ফুড খাবার। তো পি মানে পপুলেশন, এফ মানে ফুড। বছর এখানে আছে 0, 25, 50, 75, 100, তাহলে 25 বছর অন্তর অন্তর আছে। আমি এখানে 25 বছর ধরি 25, 50, 75, 100, তাহলে এখানে ধরলাম 25, 50, 75, 100। অন্যদিকে পি এবং এফ, পি মানে পপুলেশন, এফ মানে হচ্ছে ফুড। তো এখানের মধ্যে সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে 16, সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আছে 16, এখানে আছে 5, সর্বনিম্ন এখানে 1, এখানে 1 আছে। তাহলে আমরা একটা নির্দিষ্ট অনুপাত আগাবো, উপরের দিকে আমরা আগাবো। সো সর্বোচ্চ এখানে 16 আছে, সর্বনিম্ন 1 আছে, তাহলে আমরা এখানে 2 দিয়ে করে পার্থক্য আগাই। আমরা করি 2, 4, 6, 8, 10, 12, 14, 18, 14, 16, 18, হ্যাঁ 2 দিয়ে করে ধরতেছি আমরা। 2 প্রত্যেকটা দ্রুত সমান রাখবা। 2, 4 বাংলা ধরতেছি 4, 6, 8, 10, 10, 2, 4, 6, 8, 10, 12, হ্যাঁ 14, 16, 18। তাহলে আমরা দেখি কিভাবে করব। তাহলে এখানে বছর হচ্ছে নিচের দিকে, উপরের দিকে হচ্ছে পি এবং এফ। তো আমরা বছর দিকে এখানে ধরবো, বছরের দিকে হচ্ছে 0 বছরে হচ্ছে 1, 25 বছরে 2, 50 বছরে 4, 75 4, 100 বছরে 16। হ্যাঁ আমরা জনসংখ্যাটা আগে করে ফেলি, চলো। 0 বছরের জনসংখ্যা হচ্ছে 1, আমরা আগে সেটা আঁকি। ফুডটা আমরা পরে করবো, আগে আমরা জনসংখ্যাটা করি। হ্যাঁ তাহলে 0 বছরে এই জনসংখ্যা পপুলেশন আমাদের 1, তাহলে 0 বছর অবস্থায় 1 মানে হচ্ছে এইখানে 2 এবং 0 মাঝামাঝি। 0 বছরে আমাদের পপুলেশন 1। 25 বছরের পপুলেশন আমাদের 2, 25 বছরের পপুলেশন আমাদের 2, তাহলে 25 বছরের 2, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। 50 বছরের জনসংখ্যা আমাদের 4, তাহলে এই 50 বছরের জনসংখ্যা আমাদের হবে 4, এটা। তারপরে 75 বছরের জনসংখ্যা আমাদের 8, এদিকে 75 বছরের জনসংখ্যা আমাদের হচ্ছে 8। তারপরে 100 বছরের জনসংখ্যা হচ্ছে 16, 100 বছরের জনসংখ্যা হচ্ছে 16, 16 মানে কত এখানে। তাহলে আমরা এই সবগুলো বিন্দু একটু যোগ করে ফেলে, এখান থেকে শুরু করব, ঠিক আছে, এখান থেকে শুরু করে আমরা বিন্দুগুলো যোগ করব। এটা হচ্ছে আমাদের কি রেখা, এটা হচ্ছে আমাদের এটাকে আমরা কি বলবো, যে পপুলেশন রেখা, আমাদের জনসংখ্যা রেখা। এখন চলো আমরা এফ রেখাটা করব, হ্যাঁ ফুড রেখাটা করব। কেমনে? 0 বছর হচ্ছে আমাদের খাদ্য হচ্ছে 1, তার মানে আগের মতোই। বছর 0 হলে খাদ্য হচ্ছে আমাদের 1, তার মানে প্রথমে তো আগের জায়গায় এখানে। 25 বছরের 2, এটাও সেম। 25 বছরের 2 হবে এই 25 বছরে, এই 25 বছর 2, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। 50 বছর এটা হবে 3, এই যে এটা ডিফারেন্স আসছে। 50 বছর হবে 3, এটা 4 না 3 হবে, তাহলে এই 3 বরাবর এখানে আসবে। 3 মানে হচ্ছে 2 এবং 4 মাঝামাঝি 3। 75 বছর সেটা হবে 4, 75 বছর সেটা হবে 4, এই যে এখান থেকে যাবে এখানে, মানে এই যে 4 থেকে যাবে। 100 বছরে সেখানে হবে 5, এদিকে 100 বছরে সেখানে হবে 5, 5 মানে 4 এবং 6, এই দুটো মাঝামাঝি হচ্ছে 5, এটা। এবার সবগুলো ভিতরে যোগ করে ফেলি আমরা, এখান থেকে যাবে। এটা হচ্ছে আমাদের এফ রেখা, এফ মানে হচ্ছে ফুড খাবার। তাহলে পি রেখা হচ্ছে আমাদের অনেক বেশি উপরের দিকে চলে গেছে, হ্যাঁ, আর অন্যদিকে এফ রেখাটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। তার মানে পপুলেশন গ্রোথ রেটটা অনেক বেশি, পপুলেশনটা অনেক দ্রুত বৃদ্ধি পাইছে, আর খাদ্যটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বুঝছি? এই পারবে তো সবাই আঁকতে পারবে? পি এবং এফ রেখা আঁকতে পারবে? তাহলে 2 নাম্বার গেল। চিত্রের সাহায্যে আমরা করছি, তাহলে ব্যাখ্যা করে দিবা একটু। চিত্রে লিখবা, চিত্রে ভূমি অক্ষে বছর, লম্ব অক্ষে জনসংখ্যার খাদ্য ধরে আমরা একটা
পি রেখা অর্থাৎ জনসংখ্যা রেখা এবং হচ্ছে খাদ্য উৎপাদন রেখা আমরা রেখেছি। আমরা দিতে পাই যে জনসংখ্যা বছর বৃদ্ধির সাথে সাথে প্রতি বছর বছর অন্তর অন্তর জনসংখ্যাটা আমাদের ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পায়, কিন্তু খাদ্য উৎপাদনটা এক এক করে বৃদ্ধি পায়। অর্থাৎ জনসংখ্যাটা র্যাপিডলি বাড়তেছে কিন্তু খাদ্য উৎপাদন এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এইটা বলবা, ঠিক আছে? আবার অন্যদিকে আমি যদি বলি, অন্যদিকে এটা গেলে 1 নম্বরে। আবার যদি আমরা 3 নম্বরে বলি যে বারবার দণ্ডচিত্রের মাধ্যমে আমরা করব, এটাকে আমরা অনেক সময় লেখচিত্র বলতে পারি। বারচিত্র, দ্বন্দ্বচিত্র, লেখচিত্র সেম কথা, হ্যাঁ? তো কেমনে করব? একদম একদম সহজ, ঠিক আছে? আগের মতো করি আমরা 2 অক্ষর নিচ্ছি, ওকে। এই ভূমি অক্ষে আমরা বছর ধরবো, বছর ধরলাম। আর উপরের দিকে আমরা কোনো সংখ্যা কিছু ধরবো না, জাস্ট একটা স্কেল ধরবো। আগে আমরা এখানে লিখে ফেলি সংখ্যাগুলো। বছর হচ্ছে এখানে 25, 50, 75, 100 এভাবে লিখি। তাহলে 25, তারপর হচ্ছে 50, 75, 100। 25, 50, 75, 100 এভাবে ধরলাম। আর অন্যদিকে উপরের দিকে হচ্ছে আমাদের এই দুটোর জন্য আমরা একটা স্কেল ধরবো। স্কেল ধরার জন্য তোমার এখানে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা দেখতে হবে। সর্বোচ্চ 16 আছে, সর্বনিম্ন 1 আছে। তাহলে আমরা 2 করে একটা স্কেল ধরি। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এখানে আমরা ধরলাম। আমরা বিন্দুগুলো বের করে ফেলি, চলো। বিন্দুগুলো হচ্ছে আমাদের বছর যখন 0, ঠিক আছে? সরি আমরা এখানে দুইটার জন্য দুইটা ইন্ডিকেটর নিব। যেমন আমাদের খাদ্যের জন্য আমরা ইন্ডিকেটর নিব হচ্ছে, জনসংখ্যার জন্য একটা ইন্ডিকেটর নিব, খাদ্যের জন্য আরেকটা নিব। জনসংখ্যার ইন্ডিকেটরটা কেমন? এরকম। যদি আমরা দেখি কোন একটা ব্লক এরকম কি আছে, যে একটা খালি ব্লক আছে, এটাকে আমরা জনসংখ্যা মনে করব, হ্যাঁ? একটা খালি থাকলে সেটা। তো এটা পাশে আমরা একটু লিখে দিই, এটা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা। অন্যদিকে আমি যদি বলি একটা যে ব্লক যেটা হচ্ছে একদম ফুল কি থাকবে, ভরাট থাকবে, তাহলে আমরা সেটা বলতে পারি এরকম। তাহলে সেটাকে আমরা বলবো খাদ্য, অর্থাৎ এটা আমাদের খাদ্য উৎপাদন, ঠিক আছে? তো আমরা দুইটা একসাথে করবো এখানে বিন্দু। 0 বছরে এখানে কোনো দণ্ডচিত্র বা যেটাকে আমরা বলি কি লেখচিত্র, এটা আমাদের আঁকার প্রয়োজন নেই 0 বছরে, কারণ 0 বছরে আমরা এখানে দণ্ড বা বারচিত্র বা লেখচিত্র আঁকার মতো জায়গা নেই, সেজন্য আমরা 25 বছরে করবো। 25 বছরের জনসংখ্যাটাও 2, খাদ্যটাও 2। তাহলে এই 25 বছর পর আমরা 2টা করবো, একটা হচ্ছে জনসংখ্যাটাও 2 আর যে খাদ্য উৎপাদন সেটাও 2। তো খাদ্য যেটা সেটাকে আমরা ভরাট করে দিলাম, 2 করছি। 25 বছরে জনসংখ্যাটা খালি আসতে খাদ্যটা ভরাট করে দিছি। 50 বছরে জনসংখ্যা 4 কিন্তু খাদ্য হচ্ছে 3। 50 বছরে জনসংখ্যা 4, এই যে এখানে 4 আছে না, 4-এর সমান আমরা করবো, এদিকে 4-এর সমান করে। এটা হচ্ছে আমাদের কি 50 বছরে আমাদের জনসংখ্যা হচ্ছে 4 লিখলাম। আর খাদ্য উৎপাদন তখন হচ্ছে 3। খাদ্য উৎপাদন হচ্ছে এখানে 3 হবে, এইটুকু। তাহলে এই বিষয়গুলো আমরা ভরাট করে দিলাম। তারপর আবার 75 বছরে যেখানে 75 আবার কি হবে, জনসংখ্যা এখানে হবে 8, খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এখানে 8 থেকে কত হয়েছে 8, এখানে 4, অর্থাৎ জনসংখ্যা হবে 8। তাহলে এখানে আমরা 75 বছর জনসংখ্যা হবে 8 মানে হচ্ছে এইটুকু, এই যে 8-এর সমান করব। এবং যে খাদ্যটা সেটা হচ্ছে 4-এর সমান, খাদ্যটা আমরা এই যে 4-এর সমান এইটুকু, খাদ্যটা আমরা ভরাট করে দিলাম। 100 বছরে আমাদের জনসংখ্যাটা হচ্ছে 16। 100 বছর জনসংখ্যাটা কিন্তু 16 সমান, 16 মানে হচ্ছে এইটুকু। যেখানে খাদ্য উৎপাদন হচ্ছে 5, 100 বছর খাদ্য উৎপাদন হবে 5। এই যে তাহলে কি দেখতে পাচ্ছ এখানে, যে আমাদের খাদ্য এবং জনসংখ্যা এই দুটো এখানে কি আছে, এই দুটো এখানে প্রথমে 25 বছরে দুইটাই 2 ছিল। 50 বছরে খাদ্যটা 4 হয়েছে, জনসংখ্যা 3, জনসংখ্যা 4, খাদ্যটা 3। 75 বছরে জনসংখ্যা হচ্ছে 8, খাদ্য হচ্ছে 4, 2, 3, 4, হ্যাঁ।
100 বছরে আমাদের জনসংখ্যাটা হচ্ছে 16, কিন্তু আমাদের খাদ্যটা তখনও মাত্র কত 5। তাহলে আমাদের খাদ্যটা অনেক র্যাপিডলি বাড়তেছে আর জনসংখ্যাটা অনেক আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা এখানে প্রকাশ পাচ্ছে লেখচিত্রের মধ্যে, তাই না? আমরা বুঝতেছি তো? ওকে, তাহলে আমরা এখানে ম্যাথলাস জনসংখ্যা তো তিনটা দেখলাম, সূচির সাহায্যে, চিত্রের সাহায্যে, দণ্ডচিত্র বা বার চিত্রের সাহায্যে, এটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, এরপর আসো। এরপর এখানে এই তিনটা চিত্র এখানে লিখছে। এরপর এখানে মানে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পাইলে যে বৃদ্ধি পাচ্ছে এটার প্রতিকারের কথা বলছে। ম্যালথাসে এটা আবার বলছে যে একটা দেশের জনসংখ্যা বাড়লে আসলে এটা কেমনে আমরা প্রতিকার করতে পারি, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, জনসংখ্যা কেমনে কমানো যায়। এটা বলতে গিয়ে ম্যালথাস বলছে একটা দেশের জনসংখ্যা আমরা দুইটা ওয়েতে কমাতে পারি। একটা ওয়ে হচ্ছে নিবারণমূলক ব্যবস্থা, যেটাকে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা বলি, আর দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক নিরোধ, যেটাকে আমরা প্রতিকারমূলক ব্যবস্থা বলি। তাহলে কি বলেছি যে একটা দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য বা যেটাকে আমরা বলবো প্রতিরোধ করার জন্য ম্যালথাস সাহেব দুইটা ব্যবস্থা কথা বলছে। একটা ব্যবস্থা হচ্ছে নিবারণমূলক ব্যবস্থা, আর দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক নিরোধ। এই দুটো মনে রাখবা ওয়ার্ড, নিবারণমূলক আর প্রাকৃতিক নিরোধ। নিবারণকে আমরা বলতে পারি প্রতিরোধমূলক ব্যবস্থা, আর প্রাকৃতিক নিরোধকে আমরা বলি প্রতিকারমূলক ব্যবস্থা। তোমরা আগে আমাকে বলো প্রতিরোধ আর প্রতিকার এই দুটোর মধ্যে পার্থক্য কি, প্রতিরোধ কি প্রতিকার কি আমাকে বলতে হবে। প্রতিরোধ কি প্রতিকার কি একটু বলতে হবে। তাহলে প্রতিরোধ কি প্রতিকার কি বলো দেখি, কেউ কি বলতে পারবা প্রতিরোধ এবং প্রতিকারের মধ্যে কি পার্থক্য? একটু বলো দেখি সবাই। রায়ান বলছে আমাদেরকে প্রতিরোধ মানে হচ্ছে সম্পূর্ণ জ্বর থেকে তুলে ফেলা, আর প্রতিকার মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। সচেতন হওয়া সাবধান হওয়া দুইটাতে সেম কথা মিয়াদ। দেখা আমি বলি, প্রতিরোধ মানে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটার আগে দুর্ঘটনা না ঘটার জন্য ব্যবস্থা নেওয়া। যেমন একটা যখন বাড়ি করা হয় তখন সেখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম রাখা হয় বা ফায়ার এক্সটিংগুইশার রাখা হয়। ফায়ার এক্সটিংগুইশার মানে হচ্ছে যেটা দিয়ে আগুন ধরলে গ্যাস কতগুলো থাকে না এরকম, অথবা ফায়ার অ্যালার্ম সিস্টেম বা অটোমেটিক তোমার পানি বের হবে নিপল দিয়ে, এরকম সিস্টেম করা হয়। এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, মানে আগে থেকে স্টেপ নেওয়া যদি কোনো কারণে আগুন ধরে সেজন্য। দুই নাম্বার হচ্ছে প্রাকৃতিক নিরোধ বা যেটা আমরা বলি প্রতিকারমূলক ব্যবস্থা। এটা কি? এটা হচ্ছে কোনো কারণে মনে করো তবু ওই বিল্ডিংয়ে আগুন ধরে গেছে কোনো কারণে, তো তখন কি বসে থাকবা না, তখন ফায়ার সার্ভিস এসে সেই আগুন নিভাবে। যেটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর মানে ক্ষয়ক্ষতি কমানোর জন্য যে স্টেপ নেওয়া সেটাকে আমরা বলে থাকি প্রতিকারমূলক ব্যবস্থা। তাহলে প্রতিরোধ হচ্ছে আগে স্টেপ নেওয়া আর প্রতিকার হচ্ছে পরে স্টেপ নেওয়া। ঠিক সেম বা নিবারণমূলক ব্যবস্থা মানে হচ্ছে আগে থেকে ব্যবস্থা নেওয়া, আর প্রাকৃতিক নিরোধ মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে যেন সেখান থেকে কোনো কারণে জনসংখ্যা কমে যাওয়া বা কমিয়ে ফেলা। তাহলে নিবারণমূলক ব্যবস্থা মানে কি বলেছি, আগে স্টেপ নেওয়া। তাহলে নিবারণমূলক ব্যবস্থা মধ্যে কি কি থাকতে পারে, যেমন আমাদের বিবাহ জীবনে সংযম থাকতে হবে, বহু বিবাহ পরিহার করতে হবে,
মানে কয়েকটা বিয়ে করলে তো সন্তান বাড়বে, হ্যাঁ, সেজন্য জন্ম নিয়ন্ত্রণ নৈতিক ব্যবস্থা, ওকে, আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইতে হবে। তারপর হচ্ছে জন্মহার কমানো, নিয়ন্ত্রণ করা, এগুলো সবগুলো। অর্থাৎ যেমন আমাদের দেশের সরকার বলে যে কি বলে যে 2টি সন্তানের যথেষ্ট, একটি হলে আরো ভালো, এই ধরনের স্লোগান। এগুলো কি? এগুলো প্রতিরোধ, তোমাকে আগে থেকে বলতেছে জনসংখ্যা যেন বৃদ্ধি না করা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা, বা যেটাকে আমরা নিবারণমূলক ব্যবস্থা বলি। আর 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক নিরোধ। প্রাকৃতিক নিরোধ মানে কি? মানে হচ্ছে এক্সিস্টেন্স যে জনসংখ্যা আছে, প্রবলেম তো হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, এখন সেখান থেকে যদি কোনো কারণে জনসংখ্যা কমে যায়, কেমনে কমতে পারে? যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, মানুষ মরে যায় না অনেকগুলো। এই যে ইসরায়েল এবং হচ্ছে কি তোমার ইরান হচ্ছে কি হয়েছে, তোমার যুদ্ধ হয়েছে, অনেক মানুষ মারা গেছে না? তার মানে এক্সিস্টেন্স জনসংখ্যা থেকে মানুষ কমে যাওয়া। মহামারী হয়েছে, মনে করো করোনা মহামারী হয়েছে, অনেক মানুষ মারা গেছে, তার মানে এটার মাধ্যমে জনসংখ্যা কমে গেছে। এরকম আমরা বাংলাদেশে অনেক যুদ্ধ, 1971 সালে যুদ্ধ হয়েছে, 24-এ আমাদের কি হয়েছে, তোমাদের এই যে তোমার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এগুলো সবগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক নিরোধের কথা বলতেছে। অর্থাৎ একটা দেশে যেটা হয় যে একটা দেশের জনাধিক্য হয়ে যায়, মানে জনসংখ্যা অনেক বেশি বেড়ে যায়, তারপর কি হয়, সেখানে প্রাকৃতিক নিরোধ হয়। অর্থাৎ এক্সিস্টেন্স জনসংখ্যা থেকে অস্বাস্থ্যকর পেশায় নিযুক্ত হওয়া, অপুষ্টি, দারিদ্র্য, অপ্রত্যাশিত পরিশ্রম, নৈসর্গিক প্রতিকূলতা, মহামারী, দুর্ভিক্ষ, যুদ্ধবিগ্রহ, হ্যাঁ, প্রবৃত্তি বিপর্যয়ের মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা হ্রাস করাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রাকৃতিক নিরোধ বলে। অর্থাৎ যেখানে একটা দেশের যখন জনাধিক্য হবে, অর্থাৎ অনেক বেশি জনসংখ্যা হয়ে যাবে, তখন যেটা করা হয় যে জনাধিক্য ওই দেশে, যখন একটা দেশের জনাধিক্য দেখা দেয় আর কি, জনাধিক্য ওই দেশে এক্সিস্টেন্স জনসংখ্যা থেকে প্রাকৃতিক নিরোধ হয়। প্রাকৃতিক নিরোধ হয়ে জনসংখ্যা কমে যায়। সেই প্রাকৃতিক নিরোধ থেকে দেখা যায় যে আবার জনসংখ্যার খাদ্যের মধ্যে একটা ভারসাম্যাবস্থায় ফিরে আসে, জনসংখ্যা কমে গিয়ে আবার সেখানে জনাধিক্য দেখা দেয়। ওই যে, কারণ আমরা বলছিলাম কি একটু আগে যে আমি যেটা একটা লাইন আঁকি, তাহলে এরকম হবে যে খাদ্য উৎপাদনটা বৃদ্ধি পায় অনেক র্যাপিডলি, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায় আস্তে আস্তে। খাদ্য উৎপাদন অনেক র্যাপিডলি বৃদ্ধি পায়, জনসংখ্যা বৃদ্ধি পায় অনেক আস্তে আস্তে। তো দেখো এই জনসংখ্যার অনেক র্যাপিডলি বৃদ্ধি পাওয়ার পর একটা সময় গিয়ে জনাধিক্য মানে প্রাকৃতিক নিরোধ হয়। প্রাকৃতিক নিরোধ হলে জনসংখ্যা আবার দুম করে পড়ে যায়, কমে যায়। আবার কি হয়, সেখানে আবার জনাধিক্য দেখা দেয়, আবার সেখানে প্রাকৃতিক নিরোধ হবে, আবার জনসংখ্যা কমে যাবে, আবার সেখানে কি হবে, জনাধিক্য দেখা দিবে। এভাবে করে কিন্তু চলতেই থাকবে। এই যে একবার জনসংখ্যা বাড়তেছে, যেহেতু খাদ্য উৎপাদন আস্তে আস্তে জনসংখ্যা জ্যামিতিক হার বৃদ্ধি পায়, সো জনসংখ্যা বৃদ্ধি পায়, প্রাকৃতিক নিরোধ হয়, আবার জনসংখ্যা আবার অধিক হার বৃদ্ধি পায়, আবার প্রাকৃতিক নিরোধ হয়, আবার বৃদ্ধি পায়, প্রাকৃতিক নিরোধ হয়, এভাবে হইতেই থাকবে। তোমরা জানো যে পৃথিবীতে 100 বছর 80 বছর পর কিন্তু এরকম হতে থাকতেছে। চুরি করার পর তালা দেওয়া প্রতিরোধ, চুরি করার আগে চুরি করার আগে ঘরে তালা দেওয়া, সেটা হচ্ছে প্রতিরোধ। আর যদি চুরি করে নিয়ে চলে যায় জিনিসপাতি, তখন হচ্ছে কি চোরের পেছনে দৌড়ানো, সেটা হচ্ছে প্রতিকার। অথবা কি থানা পুলিশ বা মামলা করা বা জিডি করা, এগুলো হচ্ছে প্রতিকার, ঠিক আছে? তাহলে হচ্ছে জনাধিক্য দেখা দিলে একটা দেশে কি হলে বলতো, একটা দেশে জনাধিক্য হলে সেখানে প্রাকৃতিক নিরোধ হয়, তারপর জনসংখ্যার খাদ্যের মধ্যে একটা ভারসাম্যবস্থা ফিরে আসে, জনসংখ্যার খাদ্যের মধ্যে ভারসাম্যবস্থা ফিরে আসার পর আবার সেখানে জনাধিক্য দেখা দেয়, মানে আবার জনসংখ্যা বাড়ে, আবার প্রাকৃতিক নিরোধ হয়। এই জিনিসটা চক্রাকার ঘুরতে থাকে ভিতরে, এটাকে বলা হয় ম্যালথাসীয় চক্র, মানে জনসংখ্যার নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসীয় চক্র। ক্লিয়ার? যেখানে আমরা দেখতে পাই যে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পায়, আবার বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পাচ্ছে, একটা চক্রাকার এটা ঘুরতে থাকে। বুঝা গেছে? ওকে, সো আমরা একটু পর্যন্ত পড়েছি আজকে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনাটা। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব।
এবং বাকি কাম্য জনসংখ্যা তত্ত্বটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে এইটুকু পর্যন্ত থাক। আমরা কি বুঝছি? পারবো? ঠিক আছে, আমরা ক্লাসটা এখানে শেষ করছি তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।